So today we are doing uh, Fazan's rule. This is a part of chemical bonding actually. So Fazan's rule is important to determine the ionic nature or covalent nature of a compound and the solubility in the compound. Okay, of the compound. তো ফাজান্স রুল পড়তে গেলে আগে জানতে হবে তোমার পোলারাইজেশন আর পোলারাইজিবিলিটি। পোলারাইজেশন পাওয়ার আর জানতে হবে তোমার পোলারাইজিবিলিটি। তো লেটস সি হোয়াট ইজ পোলারাইজেশন। পোলারাইজেশন মানে কি এটা আগে বুঝো। হোয়াট ইজ পোলারাইজেশন, বাকি রুল টুল পরে বুঝুম। আগে পোলারাইজেশন কারে কয়, পোলারাইজিবিলিটি কারে কয়, এটা আগে বুঝতে হইব। আচ্ছা, মনে করো এটা একটা মনে করো এটা একটা অ্যাটম। ঠিক আছে, এটা একটা নিউক্লিয়াস। আরে ভাই, দাঁড়াও একটু minute। অনিকেত, অনিকেত, টু। তুই আরেকটা ডিভাইস থেকে কি জয়েন করতে চাইতেছস? হ্যাঁ হ্যাঁ, এই ল্যাপটপ থেকে এটা স্ক্রিনটা ছোট আর কি, মোবাইলে তো পারতেছি। এডমিট করে দিতাম। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওকে। প্লিজ ভাই, ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, এটা মনে করো একটা নিউক্লিয়াস, এটা মনে করো আয়োডিন অ্যাটম। কি অ্যাটম এটা? আয়োডিন অ্যাটম মনে করো। আচ্ছা, এটা দেখতে কেমন হয়, অ্যাটমটা দেখতে কেমন হয় আমরা কিটা শিখছি। অ্যাটম মানে কিটা, একটা নিউক্লিয়াস আছে আর একটা ইলেকট্রন ক্লাউড আছে, এই জায়গাতে একটা ইলেকট্রন ক্লাউড। এটা কেডা কইছে আমরা, এটা কইছে আমরা ডিব্রগলি। ডিব্রগলি said that electrons are behaving like wave as well as particle। তাহলে এটা একটা অ্যাটমের চেহারা, আয়োডিন অ্যাটম ভাবো। ঠিক আছে, এটা মনে করো উইদাউট এনি ইনফ্লুয়েন্স এই জায়গাতে আছে, তো এটার শেপটা কেমন হইব, স্পেরিক্যাল শেপ হইব, স্পেরিক্যাল স্পিয়ার হইব এটা। নাও একটা পজিটিভ চার্জ যদি আমি এর কাছাকাছি আনি, সাপোজ মনে করো একটা একটা লিথিয়াম প্লাস রে যদি আমি এর কাছাকাছি আনি, তাহলে এই যে ইলেকট্রন ক্লাউডটা আছে, দিস ক্লাউড উইল বি অ্যাট্রাক্টেড টু দা লিথিয়াম অ্যাটম অর লিথিয়াম আয়ন। তাহলে এই যে হের যে তোমার দেখতে হের তোমার এই যে শেপটা চেঞ্জ হয়ে সেটা স্পেরিক্যাল থেকে ইলিপ্টিক্যাল ফর্মে চলে গেছে। এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটা যে হের এই যে ইলেকট্রন ক্লাউডটারে নিজের দিকে টাইনে আনার যে ক্ষমতাটা, দ্য পাওয়ার অফ অ্যাট্রাক্টিং দ্য electron cloud of the anion towards itself is known as the polarization power। তাহলে পোলারাইজেশন পাওয়ার কিটা? পোলারাইজেশন পাওয়ার মানে একটা, অ্যাড করে নি, পোলারাইজেশন পাওয়ার মানে একটা ইলেকট্রন ক্লাউড রে নিজের দিকে আটকে টাইনে আননের যে ক্ষমতাটা, এটার নাম হলো কি, সেটা তোমার পোলারাইজেশন পাওয়ার। এবার তোমরা কি মনে হয় যে লিথিয়াম ইজিলি পোলারাইজ করতে পারবো নাকি সোডিয়াম ইজিলি পোলারাইজ করতে পারবো? একটা কোশ্চেন জিগাইলই আমি একটু আগে। তাহলে তোমার কি মনে হয়, আহ দাঁড়াও জিগাইতেছি, আয়নি তোমার কি তা মনে হয়, লিথিয়াম প্লাস কি ইজিলি পোলারাইজ করতে পারবো আয়োডিনের ক্লাউডটারে? নাকি মানে জাস্ট গল্প করতেছি আমরা, জাস্ট স্পিক ফ্র্যাঙ্কলি, তুমি কি মনে করো যে লিথিয়াম প্লাসের যে এই যে ইলেকট্রনটা নিজের দিকে টাইনে আনানোর ক্ষমতা বেশি, নাকি সোডিয়াম প্লাসের ইলেকট্রনটা নিজের দিকে টাইনে আনানোর ক্ষমতা বেশি হইব? তোমার কি তা মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? সোডিয়ামের। সোডিয়ামের। আচ্ছা, আর কার কিতা মনে হয়? ওখান থেকে তোর কিতা মনে হয়, সোডিয়ামের বেশি পাওয়ার হইব টাইনে আননে না লিথিয়ামের হইব? কিতা মনে করস তুই? লিথিয়াম। লিথিয়াম। আচ্ছা, আর আচ্ছা। যার চার্জটা বেশি হইব হ্যাঁ মেবি টেনে আনতে পারবো। চার্জ তো মনা, চার্জ তো মনে দুটোর উপর সমান মনা। ইয়ানো দেখো সোডিয়ামের মাত্রার মধ্যে সিঙ্গেল প্লাস, লিথিয়ামের মাত্রার মধ্যে সিঙ্গেল প্লাস। একটা রুল মনে রাখবি, ভগবান রুল, হায়ার দ্য চার্জ ডেনসিটি, এই যে কথাটা তুই ইডিয়া কইতে আসলি অনিকেত, বুঝছিস নি, তুই ইডি কইতে আসলি হায়ার দ্য চার্জ ডেনসিটি।
আমরা ফাজান শুরু ফলনের পরে এর কোনো প্রশ্ন তোমরা জীবন আটকাইতে না, এটা গ্যারান্টিড। হায়ার দ্য চার্জ ডেন্সিটি, হায়ার ইজ দ্য পোলারাইজিং পাওয়ার। সব স্কুলে পরীক্ষার প্রশ্ন থাকবে এটা থেকে, হ্যাঁ, হায়ার ইজ দ্য পোলারাইজিং পাওয়ার। তুমি দেখো চার্জ ডেন্সিটি কেমনে বুঝে, ডেন্সিটি কেমনে বের করে। ডেন্সিটি ইজ ইকুয়ালস টু আমরা কিটা জানি, মাস ডিভাইডেড বাই ভলিউম। এটা হলো নর্মাল ডেন্সিটি যেটা আমরা বাইর করি। আর চার্জ ডেন্সিটি কেমনে বাইর করে, চার্জ ডেন্সিটি বাইর করে, চার্জ ডেন্সিটি বাইর করে চার্জ ডিভাইডেড বাই ভলিউম। আমরা জানি লিথিয়াম প্লাসের চার্জ, লিথিয়াম প্লাস, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এটসেট্রা, while going down the volume, atomic volume increases। তাহলে সোডিয়ামের চার্জ ডেন্সিটি কম সোডিয়াম প্লাসের, আর লিথিয়াম প্লাসের চার্জ ডেন্সিটি হাই, দ্যাটস ওয়াই লিথিয়াম হ্যাজ দ্য হায়ার পোলারাইজিং পাওয়ার কম্পেয়ারিং টু সোডিয়াম। তাহলে আজকের ফলতে মনে রাখতে হবে, এটা ডিপেন্ড করবো কি, আজকে ডিপেন্ড করবো কি এর উপরে, ডিপেন্ড করবো তোমার মনে রাখতে হবে এটা চার্জ ডেন্সিটির উপরে, ঠিক আছে। সো দিস ইজ দ্য পোলারাইজেশন পাওয়ার। আর এই যে ইলেকট্রন ক্লাউডটা কত ইজিলি, হাউ ইজিলি দ্য ইলেকট্রন ক্লাউড উইল বি পোলারাইজড, এটার নাম হলো পোলারাইজিবিলিটি। তো ডেফিনেশনটা কি তৈরি পোলারাইজিবিলিটির, পোলারাইজিবিলিটি ডেফিনেশন, হাউ ইজিলি দ্য ইলেকট্রন ক্লাউড গেট পোলারাইজড ইজ নোন এজ পোলারাইজিবিলিটি। তাহলে আমরা কোন পর্যন্ত কিতা শিখছি, যারা লাস্টে ঢুকছো তারা লেগে একবার কইতাছি। একটা একটা অ্যাটম আছে, দিস এন অ্যাটম, মনে করো আয়োডিন অ্যাটম। এটা এটা দেখতে কেমন হইব, এটা দেখতে হইব স্পেরিক্যাল শেপের, ঠিক আছে। এবার যদি আমি কেউরে একটা পজিটিভ চার্জে যদি এই জায়গাতে আনি, তাহলে দিস উইল অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন ক্লাউড টুয়ার্ডস ইটসেলফ, আর এমন ধরো ইলিপ্টিক্যাল শেপ হয়ে যাবে। এটার নাম হলো গিয়ে সেটা, এর পাওয়ারটার নাম হলো পোলারাইজেশন পাওয়ার। আর এই যে তোমার ইলেকট্রন ক্লাউডটা পোলারাইজ হইতেছে, এটার নাম হলো পোলারাইজিবিলিটি। আর রিপিট করতাম না, যদি রিপিট করতে লাগে ভিডিও দেখতে লাগবে, যে সময় দিয়ে দিন, ঠিক আছে। এবার সামনে আগামো আমরা ফাজান্স রুল সম্পর্কে জানো, উইল সি দা ফাজান্স রুল। লেটস সি ফাজান্স রুল, এটাতে অনেক প্রশ্ন আছে, চল দেখি। আচ্ছা, ফাজান্স রুলের প্রথম পয়েন্টটা যেটা আছে, point should be remembered always. Smaller the size of the cation, higher is the polarizing power. এটা ফার্স্ট পয়েন্ট, পয়েন্টটি মনে রাখতে হইব। নাম্বার টু, হায়ার দ্য চার্জ অন দ্য ক্যাটায়ন, হায়ার ইজ দ্য পোলারাইজিং পাওয়ার। এটা দিয়ে অ্যাপ্লিকেশন করবো আমরা, হ্যাঁ। তিন নাম্বারে আছে লার্জার দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন, সেরা ভাই, লার্জার দা, আজকে আমরা এইচএসআইবি প্রিন্সিপাল অফ রুম, যেটার নাম হলো লুইস অ্যাসিড বেস কনসেপ্টের মধ্যে হার্ড অ্যাসিড এন্ড সফট অ্যাসিড বেস থিওরি, বেতালা ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই। স্টেবিলিটির লিগা বেতালা ইম্পর্টেন্ট, প্রশ্ন হয় প্রচুর, পরীক্ষা হলে প্রচুর প্রশ্ন হয়। এজিআই ফার এজিআই এর মধ্যে কোনটা স্টেবল, যে বুঝতে হইব ভালো মতো। লার্জার দ্য সাইজ অফ দ্য, এটি বুঝানোর জিনিস, এটি মোস্ট জিনিসটা। লার্জার দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন, হায়ার উইল বি দ্য পোলারাইজিবিলিটি। নাম্বার ফোর, লার্জার দ্য চার্জ অন দ্য অ্যানায়ন, higher will be the, আর লিখতাম না, higher will be the polarizability।
দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা অক্ষণ লিখতেছি ইডো ইম্পর্টেন্ট লাইন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা, হায়ার দ্য পোলারাইজেশন, হায়ার উইল বি দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। এই জিনিসটা মনে রাখতে হইব, হায়ার উইল বি দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার, বি দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। And lesser will be the solubility in water, and lesser will be the solubility in water। এবার তোমরা শুনে লো, এটার প্রশ্ন কোন নয়, প্রশ্ন আইব পরীক্ষাতে, পরীক্ষার মধ্যে প্রশ্ন আইব। যেমন আমার কাছে ভিকে যে সলের মধ্যে প্রশ্ন আছে, অবন থেকে সামনে বই আছে, আমি আগে পড়াই লই, তারপর তার বইটার থেকে খুলবো। আমার মনে হয় আমি পড়ানোর পরে তোর আর বইটা খুলো লাগতো না। যাই হোক, তারপরও দেখ, এই এটার থেকে প্রশ্ন হয় পরীক্ষা হলে কেমন দেখ, নিটে কিংবা মেইনসে এমন প্রশ্ন হয় যে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন ইনক্রিজিং অর্ডার অফ সলুবিলিটি ইন ওয়াটার। এটা কেমিক্যাল বন্ডিং এর ট্রেডমার্ক প্রশ্ন। এই প্রশ্নটা কেমিক্যাল বন্ডিং তে না আয়া, এটা পিরিয়ডিক ক্লাসিফিকেশন থেকেও পাইতারে। ঠিক আছে, হুইচ ওয়ান হ্যাজ দ্য হায়ার সলুবিলিটি ইন ওয়াটার। উই উইল টেক সাম এক্সাম্পলস। আগে এই যে তোমার 4টা পয়েন্ট, 5টা পয়েন্ট লিখে দিছি, এই পয়েন্টটা আগে মনে রাখবা। ঠিক আছে, তাহলে উই উইল গো টু দা নেক্সট পার্ট, এক্সাম্পলে যাবো আমরা, উইল সি অ্যাপ্লিকেশন। প্রথমে যে অ্যাপ্লিকেশনটা দেমু, এটা তোমরা সবাই দেখছো পৃথিবীতে, আকারে সবাই দেখছে, সবাই যারা 11-এ পড়ে এবং 12-এ পড়ে, বোথ অফ দেম হ্যাজ সিন দ্য এক্সাম্পল। এক্সাম্পলটা কি তা ভাই? বেতালা এক্সাম্পল ভাই, বেরিয়াম ক্লোরাইড, BaCl2, বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড এমন থাকে না, বেরিয়াম ক্লোরাইড এমন ভাবে থাকে, এটা কয় বেরিয়াম ক্লোরাইড ডাইহাইড্রেট। লেট আস ফরগেট অ্যাবাউট দ্য ডাইহাইড্রেট হিয়ার, উইল নট, we are not thinking about the dihydrate and barium sulfate। এই দুইটার এক্সাম্পল দেখি ভাই, মনোযোগ দিয়ে দেখিস। আমি দেখ এখানে দেখ, এটার মধ্যে ক্যাটায়ন কিতা ভাই? ক্যাটায়ন হইলো গিয়া সেটা তোমার Ba+, সরি Ba2+। এটার মধ্যে ক্যাটায়ন কিতা ভাই? এটার মধ্যে ক্যাটায়ন হইলো গিয়া সেটা তোমার Ba2+। এবার তোমার প্রশ্ন জিজ্ঞাসা, হুইচ ইজ মোর সলুবেল। হ্যাঁ, দেখ এটা ফাজান সোলের অ্যাপ্লিকেশনটা, হুইচ ইজ মোর সলুবেল। আচ্ছা, ইহানো যেহেতু ক্যাটায়ন হ্যাজ নো চেঞ্জ ইন নেচার, ক্যাটায়ন দুটোটা সেমই আছে দেখো, এটার মধ্যে বেরিয়াম আছে, এটার মধ্যেও বেরিয়াম আছে, সো উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যানায়ন অনলি। এবার এটার অ্যানায়নটার দিকে চাও, অ্যানায়নের সাইজ কিতা? Cl, অ্যানায়ন কিতা? Cl-। আচ্ছা, আর এটার মধ্যে অ্যানায়নের সাইজ কিতা? দেখো সাইজটার দিকে চাও, সি দ্য অ্যানায়ন। সালফেটের সাইজের দিকে দেখো, কত বড় সাইজের সালফার, সালফেটটা বুঝছো কিটা কইছি? এটার মধ্যে দেখো, এটা টেট্রা অ্যাটমিক অ্যানায়ন এটা। ঠিক আছে, 4টা অ্যাটম আছে, লার্জার সাইজ দেখো, তাহলে এটা ইজিলি পোলারাইজ হইব, বিকজ লার্জার দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন, লার্জার, আন্ডারস্ট্যান্ডিং ভাই, লার্জার দ্য সাইজ অফ দ্য অ্যানায়ন, তাহলে মোর উইল বি পোলারাইজড, মোর পোলারাইজড হইব বুঝছস নাকি? তা কইছি সাইজটা কি হইব, ইলেকট্রন ক্লাউডটা কি হইব, বেশি পোলারাইজড হইব। তাহলে এটার মধ্যে কোভ্যালেন্ট নেচার বাইরে যাবো গা, বেরিয়াম সালফেট। তাহলে আজকের কথা তুমি মনে রাখতে হইব, কেমনে বুঝবা তুমি এটা? বেরিয়াম সালফেট ইজ মোর কোভ্যালেন্ট দেন বেরিয়াম ক্লোরাইড। তাহলে তোমরা সবাই ল্যাবরেটরিতে গেছো, যারা তোমার রেডিক্যাল অ্যানালাইসিস টেস্ট করছো, তোমরা যে বেরিয়াম যে তোমরা বাইর করো, Ba2+ যে তোমরা আইডেন্টিফাই করো, কেমনে করো Ba2+ আইডেন্টিফাই? তোমরা এটার মধ্যে K2CrO4 ঢেলে দাও। ঠিক আছে, K2CrO4 ডাললে, পটাশিয়াম ক্রোমেট ডাললে, এটা BaCrO4 আর ইয়েলো উইশ হোয়াইট। যারা করছো প্র্যাকটিক্যাল, এটার প্র্যাকটিক্যাল করলো যারা, BaCrO4 এর একটা ইয়েলোইশ হোয়াইট প্রিসিপিটেট করে। এটা কেমনে করে? কারণ বেরিয়াম ক্লোরাইড জলে গুলে। আর বেরিয়াম সালফেটে যদি তুমি টেস্ট করো, জীবনে জলে গুলতো না। যেটা তুমি টেস্ট করো সালফেটের, ওই যে নিচে পড়ে তাহে মিল্কি হোয়াইট হয়েছে। তাহলে বেরিয়াম সালফেট ইজ অ্যাকচুয়ালি ইনসoluble in water, বেরিয়াম সালফেট ইজ অ্যাকচুয়ালি ইনসoluble in water, ইউ শুড রিমেম্বার। তাহলে বেরিয়াম ক্লোরাইড আর বেরিয়াম সালফেটের মধ্যে কোনটা বেশি সলুবল হবে জলের মধ্যে?
বেরিয়াম ক্লোরাইড উইল বি মোর সলুবেল। আচ্ছা, বেরিয়াম সালফেট এর কোভ্যালেন্ট নেচার কত বেশি কেমনে বুঝুম? বেরিয়াম সালফেট is actually insoluble in water, hot water, HCl, concentrated HCl, diluted HNO3, concentrated HNO3, and aqua regia। আর পৃথিবীতে কোনো সলভেন্ট নাই হেরে গুলনের মতো। তাহলে বেরিয়াম সালফেট ইজ এ ইনসলুবল সল্ট কন্টেইনিং অল কাইন্ডস অফ অ্যাসিডস। এটার মধ্যে যে কোনো অ্যাসিডের মধ্যে এটা সলুবল হইতো না। আরেকটা জিনিস মনে রাখবা, এটার পিছনে আরেকটা কারণ আছে, যদি ওই কারণটা আমরা ওখানে ডিসকাস করতাম না। এটার নাম হলো গিয়ে সেটা তোমার লেটিস এনার্জি, যেটা আমরা পড়ছিলাম লেটিস এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা বুঝি যে ফাজানস রুল ক্যান প্রেডিক্ট হুইচ ওয়ান ইজ মোর সলুবল, হুইচ ওয়ান ইজ লেস সলুবল। লেট আস কম্পেয়ার বোথ অফ দেম, SrSO4 স্ট্রনশিয়াম সালফেট এন্ড হলো বেরিয়াম সালফেট। এবার যদি তোমার কেউ জিগা SrSO4 স্ট্রনশিয়াম সালফেট, BaSO4 বেরিয়াম সালফেট, হুইচ ওয়ান ইজ মোর সলুবল, হুইচ ইজ মোর সলুবল? স্যার এখানে ল্যাটিস এনার্জির কাজ কি তা? লেটিস এনার্জি মানে হলো, চল দেখি একটু একটু হ্যারে একটু কইয়া দিই। ঠিক আছে, হ্যারে একটু কইয়া দিই, হ্যারে একটু না, কইয়া দিই। ল্যাটিস এনার্জি মানে তো বুঝছি, মানে কাজ কি তা, এটা কি তা করবো এটা? আচ্ছা, কথাটা শোন ব্রো, এই তো কইতাছি ভাই, একটু সময় ওয়েট করস না। দেখ, কইতাছি দেখো, এরা একটু কইয়া দিই, হ্যাঁ এরা একটু কম। দেখ অনিকেত, ভালো মতো শুনিস, হ্যাঁ। দেখ, সাপোজ তোরা কেউ জিগাইছে, দেখ Ba2+ আর SO4 2-, লেডিস এনার্জির কাজ কিতা হ্যাঁ জিগাইছে, লেডিস এনার্জির কাজ কিতা সলিবিলিটির মধ্যে। Ba2+ আর SO4 2-, যখন কাম ইন দা ভিসিনিটি অফ ইচ আদার ডিউ টু দা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, দে উইল প্রডিউস বেরিয়াম সালফেট, BaSO4 বানাইবো। আর লগে আছে না, প্রচুর পরিমাণে হিট রিলিজ হইব, এনার্জি। তাইলে এই মলিকিউলটা এক্সট্রা অর্ডিনারিলি স্টেবল। এটা কি তা স্টেবল? এটা হলো স্টেবল মলিকিউল। কেমনে স্টেবল বুঝালো বুঝালো, এটা হলো থার্মোডিনামিক্যালি স্টেবল। থার্মো ডাইনামিক্যালি দিত ন, ভিডিও অন হইছে, থার্মোডাইনামিক্যালি, ভিডিওটা মিউট কর। স্টেবল এটা করতেছে। গুড। থার্মোডাইনামিক্যালি স্টেবল, এই কথার অর্থ কি? আজকের পর মনে রাখবি থার্মোডাইনামিক স্টেবিলিটি কারে কয়। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। যে মলিকিউল থেকে যত বেশি এনার্জি বাইরে হয়ে যাবে গা প্রডিউস হওয়ার সময়, যেমন বেরিয়াম সালফেট, হয় না, Ba2+ আর SO4 2- কাছাকাছি আয়ে এনার্জি কতদূর বাইরে হয়? প্রচুর, বেতলা। তাহলে যত বেশি এনার্জি বাইরিব অত হে থার্মোডাইনামিক্যালি স্টেবল হইব। এবার কথাটা বুঝিস। এবার মনে কর তুই অনিকেত, এটা হইলো তোর মনে কর গার্লফ্রেন্ড, আমি জানি না, সরি, মিস ওয়াই। এবার মনে কর তোর মধ্যে রিলেশনশিপটা বেতালা স্ট্রং। যেমন হ্যাঁ, রিলেশনশিপ স্ট্রং কেমন নিব? পছন্দ করে তুই এত এনার্জি লো লেভেলে আসস। এবার মনে কর, এবার মনে কর অন্য খান থেকে কেউ একটা মাঝখান দিয়া এই রিলেশনশিপটা ব্রেক করতে চেষ্টা করতেছে। যদি করতে চেষ্টা করে তাহলে হ্যাঁ এনার্জি বেশি প্রয়োগ করতে হইব। কারণ তোরা তোরা স্টেবল কন্ডিশনে আসস। যে যত বেশি স্টেবল হইব হ্যাঁ বাংতে অত বেশি এনার্জি লাগবে। মনে করে বেরিয়াম সালফেট স্টেবল, বেতালা স্টেবল, হাইলি স্টেবল ইন নেচার, যত বেশি স্টেবল হইব। এবার জল, তুই যখন বেরিয়াম সালফেটটা যখন জলে গুলবি, জলে যখন দিবি, এই মনে কর জল আছে, তুই বেরিয়াম সালফেট দিছ সাদা রঙের গুঁড়া BaSO4, জলের ক্ষমতা নাই তার মাঝখানের যে বন্ডা আছে, এই যে অন্য কেউ যদি তোর মাঝখানে, তুই যদি স্টেবল হস, অন্য কেউ তোর মাঝখানে ঢুকা তোর এই এই বন্ডা ভাঙতো না। তোর তোর আর তোর গার্লফ্রেন্ডের মধ্যে যে বন্ডা আছে, ইয়ানো বেরিয়াম আর বেরিয়াম সালফেট, সালফেট Ba2+ আর SO4 2- এর মধ্যে যে বন্ডিংটা আছে, এই বন্ডিংটা ভাঙনের ক্ষমতা কেউ নাই, ইহানো জলেরও নাই,
HCl এরও নাই, HNO3 এরও নাই, অ্যাকোয়া রিজিয়ারও নাই, বিকজ এনার্জি বহুত বেড়ে যাবো এটার মধ্যে, কারণ এটা এক্সট্রা অর্ডিনারি স্টেবল। হোয়ার সোডিয়াম ক্লোরাইড দেখে লাও, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কেমন তোর, সোডিয়াম আর ক্লোরিন রে ভাঙতে পারবো, কেডা ভাঙতে পারবো, জল ভেঙে লাইব, বুঝছস নি? HCl এর দরকার নাই, HCl আরো স্ট্রঙ্গার ভাঙনের লিগে দায়ী। তাহলে লেটিস এনার্জি আর কোভ্যালেন্ট ক্যারেক্টার, both of them are required to determine the solubility in water. We are going to the next example. আশা করি বুঝছস, জিগাবি কিচ্ছু? আরে জিগাবি আচ্ছা, না কিচ্ছু? এমন এমন তো রজন স্ট্রং বন্ডি দেহা বিএসএফ ফোর্স আর কাটা কাটা দেহা। হ্যাঁ কইতাছি তো, তুই কবি তো, জিগাবি তো আমারে কইতাছি, এই দেখ শিক্ষালো, ইনসoluble সল্টের নাম লেখালা বেকাতার মধ্যে, টাওয়ারের নামে ইনসoluble সল্টের নাম লেখালা, কইতাছি স্ট্রনশিয়াম সালফেট SrSO4, লেড ক্লোরাইড PbCl2, লেখ লেখ লেখতে থাক। তারপরে তোর ইনসoluble মানে ইনসoluble অর মাই মানে মাইল্ডলি সলুবল, মাইল্ডলি একবারে কম, মাইল্ডলি সলুবল লেখা রাখতে বাংলা মধ্যে, ইনসoluble অর মাইল্ডলি সলুবল SrSO4, লেড ক্লোরাইড, BaSO4, ক্যালসিয়াম ফ্লোরাইড। এ ভগবান ভাই, ক্যালসিয়াম ফ্লোরাইড তো দাঁতও আছে। ক্যালসিয়াম ফ্লোরাইড, গল্প হয়ে আসতেছে গা ভাই, গল্প হইতেছে গা। ক্যালসিয়াম ফ্লোরাইড ইজ প্রেজেন্ট ইন দা এনামেল অফ ইউর টিথ। যে কারণে তুই যদি মনে কর সাবান খাই এলাস, তোর দাঁত দাঁত ডিজলভ হইতো না। তুই যদি মনে কর তেঁতুল খাই এলাস, তবে তোর দাঁত দাঁত ডিজলভ হইতো না। তুই যদি মনে কর অ্যাপেল খাই এলাস, মেলিক অ্যাসিড, দাঁত ডিজলভ হইতো না। আচ্ছা, ক্যালসিয়াম ফ্লোরাইড আরো আছে, পার্শিয়ালি সলুবল সল্টস লিখা রাখো, পার্শিয়ালি সলুবল সল্টস। পার্শিয়ালি মানে খুব কম, स्पेरिंगली কয় রে, এটা জানি কয় ইংলিশে, ইংলিশ কো জাননা পড়েগা, इंग्लिश को लिखना पड़ेगा। এটা নাম হইলো গিয়া যেটা তোমার স্পেরিংলি soluble salts। एग्जांपल लिख लेते हैं, सिल्वर डाइक्रोमेट Ag2, सिल्वर ऑक्सैलेट लिख लो प्रथम, Ag2C2O4 सिल्वर ऑक्सैलेट, Ag2Cr2O7 सिल्वर डाइक्रोमेट, लेड डाइक्रोमेट PbCr2O7 लेड डाइक्रोमेट। তারপরে আছে তোমার সিলভার আয়োডেট AgIO3 মাইনাস, আরে ভাই মাইনাস কে লিখা, সিলভার আয়োডেট, সিলভার ডাইক্রোমেট, সিলভার স্যার লেড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইব নি? আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বুঝি পার্শিয়ালি সলুবল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো সলুবল ওই, এটা বেশি সলুবল। আর ইডির কথা যেটা জানোস না, ইডি একবারে কম সলুবল, একবারে কম সলুবল, একবারে কম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ মনে কর তোর মডারেটলি সলুবল, পার্থক্য আছে ভাই, মডারেটলি সলুবল। তোর বাইরে যে কেউ যদি কেউ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সুন যদি খায়, তাহলে তুই এর উপর থেকে জলটা কতটা ফিয়া দিচ্ছেন, জলটা কেমন তোর টেস্ট থাকে, বুঝছিস নাকি দেখছি? এই হলো লেখা রাখতে হবে বইটি, সামনে কাইতেছে। নেক্সট এক্সাম্পল দাও, লেটস সি দ্য স্যার নেক্সট তাহলে এক্সাম্পল। তুমি যে হ্যাঁ কো, কো। স্যার লাস্ট এক্সাম্পলটা যে দিয়েছিলে স্ট্রনশিয়াম সালফেট আর BaSO4 এর মতো, তাহলে এখানে তো স্ট্রনশিয়াম সালফেট বেশি সলিউবল। কারণ এরা উপরে নিচে আছে, বুঝো না ব্যাপারটা? মানে এটা হলো কি, সেটা সলুবিলিটি রেসপেক্টে হুইচ ওয়ান ইজ মোর সলুবল, বুঝছো না কি কইছি? এভরিথিং ইজ রিলেটিভ, সবার লগে তুলনা করতে হইব, এটা এটা তুলনা। এক্সাম্পল নেক্সট, LiCl, এটা তো মানে ভগবান প্রশ্ন, কখন থেকে মনে হয় ওলাইছস ইওর মধ্যে NaCl প্রশ্নের মধ্যে আছে মনে হয়, কোনো না কোনো জায়গাতে LiCl NaCl থাকবোই, এটা লেজেন্ডারি প্রশ্ন। পরীক্ষা হলে গিয়ে দেখবা তোমার জিগাইব লিথিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটা বেশি সলুবেল এন্ড হোয়াই, তুমি দেখলেই বুঝে যাবে। লিথিয়ামের সাইজ ছোট, স্মলার সাইজ, সোডিয়ামের সাইজ বড়। এনায়ন তো ইয়ানে সেমই আছে, চার্জও সেমই আছে। লিথিয়ামের মাত্রার মধ্যে কত চার্জ, সিঙ্গেল প্লাস। সোডিয়ামের মাত্রার মধ্যে কত চার্জ, সিঙ্গেল প্লাস। তাহলে বোথ অফ দেম হ্যাজ সিঙ্গেল প্লাস অফ দেম। এন্ড কথা মনে রাখতে হইব, সাইজ কোনটার বড়, সোডিয়ামের সাইজ বড়। তাহলে পোলারাইজিং পাওয়ার বেশি কোনটার হইব, শুরু যার হের পোলারাইজিং পাওয়ার বেশি, আমরা একটু আগে বলছি। পোলারাইজিং পাওয়ার হাই হইব লিথিয়াম প্লাসের। সো LiCl is more covalent than NaCl. So LiCl যে বেশি কোভ্যালেন্ট হইব is less soluble
ইন ওয়াটার অর, ওয়াটারের জায়গাতে আমি আরো কিছু লিখে দিয়েছি, ওয়াটার অর এনি কাইন্ড অফ আয়নিক সলভেন্ট। বা একটা বেতলা প্রশ্ন আছে, তোমরা এই লেখাটা যে আমি লিখে দিচ্ছি এই লেখাটা ঘুরে সেটা তোমার দেখা কেমনে লেখছে দাও, দাও এন্ট্রান্সে প্রশ্নটা কেমনে আয় ভাই, তুই দেখ তোরা কেমনে হে যে জিনিসটা তুই জানোস এটা জানি না তুই কেন লেখতে পারস না। এক্সাম্পলটা দেখ, দেখ পালাম তো। হ্যাঁ, এবার প্রশ্ন জিগাইছে মেইনসে না অ্যাডভান্সে, দেখো প্রশ্ন জিগাইছে a solution a solvent contain 75% pyridine and 25% HCl। বুঝিস ভালো মতো? বলছে ইন দিস সলভেন্ট হুইচ ওয়ান ইজ মোস্ট সলুবল। আরে ভাই কিতা প্রশ্ন জিগাইছে। अच्छा एग्जांपल दिताছি আমরা, ইও দিতাছি, অপশন দিতাছি, ऑप्शन में जाते हैं हम लोग, ऑप्शन में हम लोग चले जाएंगे अभी। एक नंबर ऑप्शन এর মধ্যে আছে সি এল আই সি এল। কোশ্চেনটা একটু আবার রিপিট করতে পারবানি? কোশ্চেন তো লাই নয় আছে, লিবি রিপিট করতাম কে লিগা, তুই কই আছো? এনএসিএল লাই নি, কোশ্চেন তো লাই নয় আছে। সি নাম্বার বোঝা হইলো যাইতেছে না। এনএসিএল, এবার হইলো গিয়া সেটা তোমার আরবিসিএল, আর হইলো গিয়া সেটা তোমার মনে করো কেসিএল। এই সাইডটা অপশন দিছে। এবার ইউ শুড রিমেম্বার, এবার তুমি সলভেন্টের দিকে লক্ষ্য রাখো, আয়নিক সলভেন্টের দিকে লক্ষ্য রাখো। আয়নিক সলভেন্ট মানে কেটা? যার মধ্যে যেটা আয়নে আয়নে ভেঙে জায়গা, HNO3, HCl, HBr, তারপরে HF, তারপরে হইলো গিয়ে সেটা H2O, HCl, এটসেট্রা। এবার দেখো এটার মধ্যে দেখো, দেখো 75% পিরিডিন আর 25% HCl। পিরিডিন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, একটা অর্গানিক কম্পাউন্ড। পিরিডিন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, একটা অর্গানিক কম্পাউন্ড, একটা অর্গানিক সলভেন্ট। পিরিডিন একটা অর্গানিক সলভেন্ট, কিতা সলভেন্ট? অর্গানিক সলভেন্ট। আর ইডা 25% কিতা আছে? HCl, ইডা একটা আয়নিক সলভেন্ট। এবার এই সলভেন্টের মধ্যে 75% আছে ওই লেগে সেটা তোমার অর্গানিক সলভেন্ট, আর 25% আছে গিয়া তোমার আয়নিক সলভেন্ট। তাহলে সলভেন্টের ক্যারেক্টারিস্টিকটা কিতা? সলভেন্টের ক্যারেক্টারিস্টিক হলো গিয়ে সেটা এটা কোভ্যালেন্ট সলভেন্ট। আচ্ছা, তাহলে তাহলে এবার বুঝ, যে কোভ্যালেন্ট সলভেন্ট হে কোভ্যালেন্ট কম্পাউন্ডের বেশি গুলবো ভিতরে, মনে রাখবি লাইক ডিসলভ লাইক। কোভ্যালেন্ট কম্পাউন্ড কোভ্যালেন্ট কোভ্যালেন্ট সলভেন্ট কোভ্যালেন্ট রে গুলবো, আয়নিক সলভেন্ট আয়নিক রে গুলবো, এটা মনে রাখতে হইব। তাহলে হেরা সবার মধ্যে আমরা যদি চেষ্টা করে দেখি, তাহলে লিথিয়ামের সাইজ সবচেয়ে শুরু, এরপরে সোডিয়াম, এরপরে হইলো পটাশিয়াম, এরপরে হইলো রুবিডিয়াম। তো সবচেয়ে শুরু যে হের মাথার মধ্যে যদি প্লাস চার্জ থাকে, সবটির মধ্যে যদি প্লাস চার্জ থাকে, সবচেয়ে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কেটা শো করবো? লিথিয়াম ক্লোরাইড। কারণ এর সাইজ শুরু, সাইজ শুরু হইলে কিটা হয়? পোলারাইজিং পাওয়ার বাইরে জায়গা। আচ্ছা, তাহলে লিথিয়াম ক্লোরাইডটা সবচেয়ে বেশি কোভ্যালেন্ট, তাহলে এটার মধ্যে গুলবো কোনটা? লিথিয়াম ক্লোরাইড গুলবো। তাহলে সলভেন্টের দিকে লক্ষ্য রাখতে হইব, সলভেন্টটা আয়নিক আছে না কোভ্যালেন্ট আছে। তোমার কয়ে দিব ইট ইজ সলুবল ইন ওয়াটার অর পিরিডিন অর ইথানল এটসেট্রা। তাহলে ইউ শুড রিমেম্বার, যদি কেউ যদি কেউ কোভ্যালেন্ট হয় তাহলে হ্যাঁ অর্গানিক সলভেন্টে গুলবো, ইনঅর্গানিকে গুলতো না। খাস বাংলা কথা। এক্সাম্পল দেখ একটা, মনে কর তুই তোর বাড়ির মধ্যে 1 গ্লাস জল লইছস। জল কি সলভেন্ট? জল হলো আয়নিক সলভেন্ট। কি সলভেন্ট? আয়নিক সলভেন্ট, যেটা আয়নে কনভার্ট হয়, আয়নিক সলভেন্ট। এবার তুই এটার মধ্যে একটা মোমের টুকরা ঢেলে দিছস। মোম, মোম মানে কি? তা প্যারাফিন ওয়্যাক্স, একটা মোমের টুকরা ঢেলে দিছস, ক্যান্ডেল ভাঙ্গা ডুয়াই দিয়ে এর ভিতরে। এটা ব্যাং এটা ক্যান্ডেল এই জলে না নিবেন না ওই। আচ্ছা, এই যে ক্যান্ডেলটা আছে এটা কি তুই মনে করো জলের মধ্যে গুলে যাবো কা? জীবনও গুলতো না। কেলিকা জানোস নি ক্যান্ডেলটা কি? তা ক্যান্ডেল অর্গানিক কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। এটা আয়নিকের মধ্যে সাধারণত গুলে না। তুই কেরাসিনের মধ্যে গুল, দেখবি গুলে যাবো গা। তুই পেট্রোলের মধ্যে গুল, দেখবি গুলে যাবো গা। দেখবি ডিজেলের মধ্যে গুল, গুলে যাবো গা। বেঞ্জিনের মধ্যে দে, গুলে যাবো গা, কারণ এটি অর্গানিক সলভেন্ট। थोड़ा नाम लिख लेते हैं ऑर्गेनिक सॉल्वेंट और इनऑर्गेनिक सॉल्वेंट के बारे में। नाम कुदरा लिख कर लुई, एग्जांपल लिख कर लुई কিছু। पूरा एग्जांपल लिख लेते हैं।
কিছু কিছু কম্পাউন্ডের নাম লিখে রাখো। ऑर्गेनिक सॉल्वेंट है। ऑर्गेनिक सॉल्वेंट का नाम लिख लेते हैं थोड़ा सा। পিরিডিন। তোমরা যদি চাও আমি চিত্র আঁকা দেবো লগে, তোমরা চিত্র লেখা লাইও। এই হলো পিরিডিন। 2 নাম্বার বেনজিন। 3 নাম্বার কেরোসিন, একটা মিক্সচার, এলাকা কেরোসিনের কোনো চিত্র হইতো না। কেরোসিন। ডিজেল। নাম্বার 4 কার্বন টেট্রাক্লোরাইড CCl4। নাম্বার 5 ক্লোরোফর্ম, a good solvent। নাম্বার 6 ইথেনল। নাম্বার 7 মিথেনল। নাম্বার 8 all alcohols having lower carbon number। নাম্বার 9 carbon disulfide CH2। নাম্বার 10 acetic acid CH3COOH। নাম্বার 11 DMSO DMSO dimethyl sulfoxide CH3 S double bond O single bond CH3 dimethyl sulfoxide। নাম্বার 4 all ethers। অল ইথার্স। খেলা জমছে। ইথারের মধ্যে কেডা কেডা আছে কিছু নাম লিখতাছি। ডাইমিথাইল ইথার। অর্গানিক সলভেন্টের নাম লিখে রাখছি, ডাইমিথাইল ইথার। চিত্র আঁকতাছি। ডাইথাইল ইথার। और क्राउन इथार। এই যে এটা ক্রাউন ইথার। তো এই কিছু অর্গানিক সল্ট আরো প্রচুর আছে, ডাইগ্লাইম, ট্রাইগ্লাইম, পলিগ্লাইম, তারপরে প্রচুর আছে প্রচুর। লেখা শেষ করা যেত না, ক্লাস শেষ হয়ে যাবো, লেখা শেষ হতো না। প্রচুর আছে, 18 ক্রাউন 6, 12 ক্রাউন 4 এটসেট্রা। হ্যাঁ। ডিএমএসও। ডিএমএসও ডাইমিথাইল সালফোক্সাইড, 2টা মিথাইল, একটা সালফো, একটা অক্সাইড। ডিএমএসও ডাইমিথাইল সালফোক্সাইড। তাহলে আমরা সামনে যাবো, উই আর গোইং টু দা নেক্সট এক্সাম্পল। জাস্ট কয়ে দিলাম আর কি। হ্যাঁ, ওকে। নেক্সট উই সি। ভিডিও তো দিমই। আচ্ছা, নেক্সট ইউ সি another question. Was between beryllium sulfate, magnesium sulfate, তারপরে তোমার ক্যালসিয়াম সালফেট and হলো barium sulfate. Arrange them in increasing solubility অথবা decreasing solubility। decreasing solubility in water। ওয়াটার H প্লাস মানে HCl ওয়াটার। সেরা ভাই, জমছে খেলা। তাহলে উইল সি। ইয়ানো তুমি সাইজ দেখে লিখতে পারো, বেরিলিয়ামের সাইজ। ঠিক আছে। তারপরে তুমি দেখো না, ইডি অ্যাকচুয়ালি সব দিয়েই তোমার ইনসলুবল ইন নেচার, সব দিয়েই। ম্যাগনেসিয়াম সালফেট জলে গলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, BSO4, বুঝি না। সবচেয়ে বেশি BSO4। সবচেয়ে বেশি BSO। হ, সব ঠিক আছে, বুঝছি আমি, বুঝছি। মানে এটি অ্যাকচুয়ালি সব দিয়ে ইনসলুবল ইন নেচার, কিন্তু তার মধ্যে কম্পারিজন করলে আমরা ফাজান সুল অ্যাপ্লাই করতাম পারবো। ঠিক আছে, সব দিয়ে ইনসলুবল ইন নেচার। একটা এক্সাম্পল আছে না ইওর মধ্যে দেওয়া আছে অবন্তিকা, একটা প্রশ্নের মধ্যে বেরিলিয়াম সালফেট, বেরিয়াম সালফেট, স্ট্রনশিয়াম সালফেট, এই সব দিয়ে আছে নি, দেওয়া আছে নি কেন? ওই ইয়েটা দেখো, তোমার এই এই ফাজান সুলের মধ্যে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই আমরা। NaCl স্যার আছে। আসেনি রে, শোনা যায় না গেলিগা তোর সাউন্ডটা। স্যার আছে। আচ্ছা, NaCl, তারপরে হইলো তোমার MgCl2, AlCl3 আর SiCl4
এটার দিকে চাও এবার। কইছে অ্যারেঞ্জ দেম ইন দ্য ইনক্রিজিং সলুবিলিটি। আচ্ছা এবার দেখো এন এর মাথার মধ্যে চার্জ কত দেখো +1, এম জির মাথার মধ্যে চার্জ দেখো +2, অ্যালুমিনিয়ামের মাথার মধ্যে চার্জ দেখো +3, আর সিলিকনের মাথার মধ্যে চার্জ দেখো +4। আমরা কিটা শিখছি? হায়ার দা চার্জ, এটা শিখছি আমরা, হায়ার দা চার্জ হায়ার ইজ দা পোলারাইজেশন। হায়ার দা পোলারাইজেশন শিক্ষা লাইছি আমরা, শিক্ষা লাইছি এটা পোলারাইজেশন। আচ্ছা আর কিটা শিখছি আমরা? স্মলার দা সাইজ, স্মলার দা সাইজ অফ ক্যাটায়ন হায়ার ইজ দ্য পোলারাইজেশন। এবারে কতটা শোনো দেখো। একে তো তুমি এটা তুমি যে দেখতেছ সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত 11, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12, অ্যালুমিনিয়াম কা অ্যাটমিক নাম্বার है 13, সিলিকনের হলো গিয়া সেটা 14। তুই যখন এমনে যাইবি তুই দেখতেছস তোর সাইজ শুরু হইতাছে, সাইজ ইজ অলসো শুরু হইতাছে, এন্ড দ্য চার্জ ইজ অলসো ইনক্রিজিং। তাহলে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট কেডা ইহানো? সবচেয়ে বেশি কোভ্যালেন্ট কেডা? মোস্ট কোভ্যালেন্ট, এটা হইলো তোমার মোস্ট কোভ্যালেন্ট, এটা হলো তোমার মোস্ট আয়নিক। তাহলে জলের মধ্যে সবচেয়ে বেশি গুলবো কোনটা? সোডিয়াম ক্লোরাইড, তারপরে গুলবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে গুলবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে গুলবো সিলিকন টেট্রা ক্লোরাইড। যদিও সিলিকন টেট্রা ক্লোরাইড সাধারণত জলে গুলে না, এটা স্পেশাল উপায়ে জলে গুলতে লাগে। যদি গুলো তুমি, তাহলে হ্যাঁ বানাইবো তোমার এই জিনিসটা বানাইবো যেটা ভগবান, এটার নাম হলো গিয়ে সেটা তোমার অর্থ সিলিসিক অ্যাসিড। ইউ শুড রিমেম্বার। তাহলে আমরা কি তাদের শিখছি অক্ষণ পর্যন্ত এই আমরা তো অক্ষর এটা বন্ধ হয়ে যাবো ফর আবার আমরা এটা আছি 7 মিনিট পরে আবার লিখ দেবো। ইউ শুড রিমেম্বার আমরা আয়াসেরা এটার আরো এক্সাম্পল দেবো, এবং আমরা লগে লুইস অ্যাসিড বেস কনসেপ্ট পড়ুম যেটার মধ্যে আমরা দেবো এটার মধ্যে আবার মিক্সচার আছে কিছু অস্টে। তাহলে আমরা দেখছি কি স্মলার যত সাইজ দিব ক্যাটায়নের অত হেয়ার পোলারাইজিং পাওয়ার বাইরে যাবো গা, ঠিক আছে। আর লার্জার যত সাইজ দিব অ্যানায়নের হেয়ার পোলারাইজেবিলিটি বাড়বে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা, চার্জ যত ক্যাটায়নের উপর বাড়বো অত ইজিলি হ্যাঁ পোলারাইজ করতে পারবো, আর চার্জ যত এটার উপরে কমে যাবো গা তত হ্যাঁ কম পোলারাইজ করতে হবে। যত বেশি পোলারাইজ হইব এটা অত বেশি কোভ্যালেন্ট হইব, মনে রাখতে হইবে। আর যত কম পোলারাইজড হইব এটা অত কম কোভ্যালেন্ট হইব। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু ফ্যাক্টর আছে যেটি তোমার ফাজান্স রুল দিয়ে এক্সপ্লেন করা যায় না। যেমন মনে করো এই যে এটার মধ্যে আমরা জানতে হইব তোমার লেটিস এনার্জি, যেমন বেরিয়াম সালফেট, যেমন গ্রুপ 2 সালফেট যেটি আছে, গ্রুপ 2 সালফেট যেটি আছে সালফেট, এই যে গ্রুপ 2 এর যে সালফেট আছে বেরিয়াম সালফেট, তুমি ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, আর বেরিয়াম সালফেট, স্ট্রনশিয়াম সালফেট এটসেট্রা, এটা তুমি দেখবা তুমি জেনারেলি জ্বলে গুলে না, চক্রে চক্রে তুমি গুড়া। অ্যাকচুয়ালি আমরা যে এতক্ষণ পড়ছি এখানেও কয়েকটা জিনিস তোমার জানতে লাগবো, নতুন কিছু কনসেপ্ট তোমরা জানতে লাগবো, যারা ক্লাস 9-এ 10-এ পড়ছো না ঠিক মতো তারা জানা না এটা, যেটা আমরা ক্লাস 9-এ কিংবা 10-এ পড়ছি, এটা যেটার নাম হলো লুইস অ্যাসিড বেস কনসেপ্ট। এখানে মনে রাখতে হইব অ্যানায়ন্স আর জেনারেলি লুইস বেসেস। এবার অনেকেই এই জায়গাটার অর্থ জানে না, লুইস বেসেস এর অর্থ জানে না, ঠিক আছে, যেটা আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম। আচ্ছা তোমরা এবার এই জায়গাতে, আচ্ছা এইটা দিয়ে সেটা প্রশ্ন আছে, প্রশ্ন আছে আমরা যে ভিকে যে সোয়াল আছে, ভিকে যে সোয়ালের মধ্যে প্রশ্ন আছে লুইস অ্যাসিড বেসের ইরাস্টেবিলিটি দিয়ে একটা প্রশ্ন আছে, কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল এটা জানতে হইব। তাহলে আমরা আগে প্রথমে লুইস অ্যাসিড বেস কনসেপ্ট সম্পর্কে কদ্দুরা জানি না লই। লুইস অ্যাসিড অনেক কিছু কমু বাই সব লেখা লাগতে হইব, এটা হয়তো না বুঝছা। লুইস অ্যাসিড বেস কনসেপ্ট, আচ্ছা তোমরা তো সারা জীবন পড়াইছো আরহেনিয়াসের অ্যাসিড বেস কনসেপ্ট, সারা জীবন পড়াইছো তোমরা। তোমরা জানো যে আরহেনিয়াস কইছে যে যদি কেউ H+ আয়ন দেয় কোয়া সলিউশনে তুলে এটার নাম হইলো গিয়ে সেটা তোমার আরহেনিয়াস অ্যাসিড।
যেমন H2SO4, HNO3, HCl, HBr, HI, HF, অ্যাসিটিক অ্যাসিড এটসেট্রা। হ্যাঁ, আর আর্হেনিয়াস কইছে যে যারা OH মাইনাস দেয় তারা হইলো গিয়ে সেটা তোমার লুইস বেসেস, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড এটসেট্রা। তাহলে ইহানো এই কনসেপ্টটা দরকার কিতা, এটারে কয় ইলেকট্রনিক কনসেপ্ট। মানে দা মোস্ট মডার্ন কনসেপ্ট অফ অ্যাসিড বেস থিওরি, দা মোস্ট মডার্ন। ওকে, লুইস অ্যাসিডের ডেফিনেশন লিখতাছি আমি, প্লিজ ভাই লেখা লিখতেইব সব যা আছে, প্লিজ রাইট ডাউন, লগে লগে লেখ, আর নাহলে ভিডিও পজ করে লিখবো ফর দেয়া। লুইস অ্যাসিড মানে দা সাবস্টেন্সেস that can accept a pair or more than a pair of electrons. Generally, এটা মনে রাখো, অ্যানায়ন্স আর লুইস বেসেস আমি উপরে লিখতেছি কিন্তু জেনারেলি তোমরা আমার কিন্তু ফর দ্য কোশ্চেনে বলা যেত না, এক্সেপশন আছে। জেনারেলি অ্যানায়ন্স আর জেনারেলি লুইস বেসেস, আর এই লেখাটা অন্য কালার দিয়ে লেখলে কি হইব, ক্যাটায়ন্স আর লুইস অ্যাসিডস। এক্সাম্পল দিয়ে মোটর না, জেনারেলি কিন্তু, হ্যাঁ জেনারেলি, সব জেনারেলি। লুইস অ্যাসিডের এক্সাম্পল আমি তোমরা কিছু দিতাছি, তোমরা বুঝা লো আগে কেমনে বুঝবা লুইস অ্যাসিড, মুখস্থ করণ লাগতো না কিচ্ছু। সাপোজ মনে করো তোমার কাছে একটা কম্পাউন্ড আছে, সাপোজ সাপোজ মনে করো তোমার জিজ্ঞাসা BCl3, AlCl3, FeCl3, ZnCl2, SnCl2 এটসেট্রা। বালা মতো বুঝ, আরো আছে প্রচুর, সব লেহুম চিন্তা করিস না। আগে আগে দেখ কালে তুইব ডেফিনেশনটার দিকে চাও। আরো লেহুম, the substances that can accept a pair or more than a pair of electrons. এক্সাম্পল দেখো, সবাই জানো তোমরা যে সবার বাইরে অক্টেট লাগে, অক্টেট থিওরি নামে একটা থিওরি আছে, অক্টেট মানে এভরি এলিমেন্ট ওয়ান্টস 8 ইলেকট্রন ইন ইটস আউটার মোস্ট শেল। তাহলে এই যে বোরনটা আছে, এই বোরন ক্লোরাইডের স্ট্রাকচারটা যদি তুমি দেখো, একটা ক্লোরিন, আমরা স্ট্রাকচার এখন শিক্ষালাইছি কেমিক্যাল বন্ডিং থেকে, প্রচুর স্ট্রাকচার আছে জীবনে আমরা। হ্যাঁ, ক্লোরিন, আমরা ভিডিওটা দেখালে স্ট্রাকচারের সিএল, সিএল, BCl3 দেখছো তুমি, BCl3 স্ট্রাকচার এলো BCl3। তুমি গণনা একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে ইহানে কয়টা ইলেকট্রন, ইহানে হলো দুইটা ইলেকট্রন দুই, ইহানে হলো দুইটা ইলেকট্রন সাইড, আর ইহানে হলো দুইটা ইলেকট্রন ছয়, তাহলে হের ডেফিসিয়েন্সি আছে, অক্টেট স্যাটিসফাই করতে হইব, তাহলে ইট নিডস 2 ইলেকট্রন, হ্যাঁ দুইটা ইলেকট্রন লাগে, লাগে মানে হ্যাঁ অ্যাসিড। হ্যার ইলেকট্রন পেয়ার, পেয়ার লাগবো দুইটা ইলেকট্রন, সবসময় সিঙ্গেল ইলেকট্রন না, দুইটা ইলেকট্রন এ পেয়ার লাগবো, তাহলে মনে রাখতে হইব হ্যাঁ एसिड। अच्छा, एल्यूमिनियम क्लोराइड को देख लेते हैं, Al, ইহানো দুইটা ইলেকট্রন, ইহানো দুইটা ইলেকট্রন, ইহানো দুইটা ইলেকট্রন, তাহলে 6 ইলেকট্রন। তো ইট নিডস 2 ইলেকট্রন, এ পেয়ার অফ ইলেকট্রন লাগবো, তাহলে এটা একটা লুইস অ্যাসিড। আচ্ছা, FeCl3 ও সেম, এলিগা লিখলাম না, এটার দিকে চাইলাম। জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ZnCl2 বাই দেখালো মনোযোগ দিয়ে চা, ওই দেখ, দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে কত হয়েছে, ইহানো দুইটা ইলেকট্রন, ইহানো দুইটা ইলেকট্রন, দুয়ে দুয়ে চার হয়েছে নি, তাহলে হের লাগে করা দেখ, হের লাগে দুইটা পেয়ার, ইহানো হের দুইটা পেয়ার লাগবো, ইহানো দুইটা ইলেকট্রন লাগবো, হের দুইটা ইলেকট্রন লাগবো, হের জিঙ্ক ক্লোরাইড লুইস অ্যাসিড। SnCl2 ও সেম, লুইস অ্যাসিড, সেম ভাবে স্ট্রাকচারের দিকে লিখলাম না। তাহলে আজকের ফলতে মনে রাখতে হইব, যারার মধ্যে, আজকের ফলতে মনে রাখতে হইব যারার মধ্যে ইলেকট্রন পেয়ারের ডেফিসিয়েন্সি আছে, যারার মধ্যে ইলেকট্রন পেয়ারের ডেফিসিয়েন্সি আছে তারা হলো লুইস অ্যাসিড। যারা বাংলাতে কয় যারা ইলেকট্রন পেয়ার খাইবো তারা হলো লুইস অ্যাসিড। এক্সাম্পল আরো প্রচুর আছে, লেখতাছি প্রচুর, প্রচুর এক্সাম্পল, এক্সাম্পল লেখতাছি ইহানো, এক্সাম্পলস লুইস অ্যাসিডের, হ্যাঁ জায়গা হইতো না তো। আচ্ছা, এক্সাম্পল, অল দ্য ডি ব্লক এলিমেন্টস,
পিরিয়ডিক টেবিলের ডি ব্লকটা দেখে লাও, তোমরা তোমরা পড়ানো হয়েছে অল দ্য ডি ব্লক এলিমেন্টস আর জেনারেলি লুইস অ্যাসিডস। এল এল একলাম আর কি, হ্যাঁ লুইস অ্যাসিড দেখা এক্সাম্পল দেখতেছি দেখো। কারণ কি লিখা, বিকজ বিকজ বিকজটা লিখে দিই, বিকজটা লিখে দিই, বিকজ বিকজ they have empty or partially filled d orbitals where they can accept ইলেকট্রন পেয়ার্স। এই কথাটা মনে রাখতে হইব ভাই। তাহলে আমরা এই যে লুইস অ্যাসিড বেস কনসেপ্ট দিয়ে সেরা, আমরা এই যে লুইস অ্যাসিড বেস কনসেপ্ট আছে এটা দিয়ে সেরা আমরা কম্পাউন্ডেরও বাইর করতাম পারুম, এলিমেন্টেরও বাইর করতাম পারুম। এক্সাম্পল কোয়াবি লিখলেতে দুনিয়ার এক্সাম্পল আছে ডি ব্লক এলিমেন্টের, সব ডি এলিমেন্টের এক্সাম্পল দেওয়া, মনে করো টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম+4, তারপরে মনে করো তোমার মলিবডেনাম, আয়রন+3, আয়রন+2, জিঙ্ক+2, তারপরে মনে করো তোমার প্রচুর প্রচুর অভাব নাই, Mn+2, Mn+7, এটসেট্রা। তাহলে প্রচুর এক্সাম্পল আছে। আর খালি নর্মালিও হইব, যেমন তোর মনে করো রুথেনিয়াম, রোডিয়াম, রিনিয়াম, চার ছাড়া হইব অসমিয়াম, তারপরে মনে করো তোমার কোবাল্ট, তারপরে মনে করো টাংস্টেন, মলিবডেনাম, এটসেট্রা। সবাই ডি লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিডের ক্লাসিফিকেশন যদি তোমার কেউ জিজ্ঞাসা, তুমি এমনি কইবা ডাইরেক্টলি, কইবা এমনি প্রথমে কইবা দা সাবস্টেন্স, যে কোনো জায়গা আমার ইটার বাইরে কোনো প্রশ্ন হয়তো না, যা লেখা দিতেছি, ঠিক আছে? এটা ব্যাপারে মনে রাখতে হইব। বাব্বা গীতা লুইস অ্যাসিড মানে গীতা, যারা ইলেকট্রন পেয়ার খাইতারে, একটা খাইতারে, দুই খাইতারে, পাঁচটা খাইতারে, 10টা খাইতারে, 6টা খাইতারে। 6টা খাওয়ানোর মতো এক্সাম্পল আমি তোমরা দেখাইতাম পারে ইচ্ছা করলে। আচ্ছা যাই হোক, এবার লুইস অ্যাসিডের ডেফিনেশন হলো হ্যাঁ ইলেকট্রন পেয়ার খাইতে পারে। এক্সাম্পল প্রথমে দেখছি আমরা BCl3, বোরনের দিকে চাইছো, এই যে BCl3 মধ্যে বোরন আছে, তার বাইরে দেখো 3টা কোভ্যালেন্ট বন্ড আছে, একটা কোভ্যালেন্ট বন্ডে 2টা ইলেকট্রন, 3 দুগুণে 6টা ইলেকট্রন। তাহলে হের লাগে কয়টা ইলেকট্রন, হের লাগবে 2টা ইলেকট্রন। তাহলে হের এ পেয়ারের দরকার আছে, এলিগা হে লুইস অ্যাসিড। এই সবটি লুইস অ্যাসিডের এক্সাম্পল। তাহলে ক্যাটায়নস আর জেনারেলি লুইস অ্যাসিডস, আর ডি ব্লক এলিমেন্টস আর লুইস অ্যাসিডস, আর যার মধ্যে ইলেকট্রন পেয়ারের ডেফিসিয়েন্সি আছে তারাও লুইস অ্যাসিডস। এটা হলো লুইস অ্যাসিডস। এবার হলো লুইস বেসেস। আচ্ছা লুইস অ্যাসিডের মধ্যে একটু ক্লাসিফিকেশন আছে, কবে প্রদেব? এলসিএল তো ব্যাক বন্ডিং। এলসিএল3 এর মধ্যে ব্যাক বন্ডিং হইলো, এর অক্টেট স্যাটিসফাই হইছে না না? আর তুমি যে কইতাছো এলসিএল3 এর মধ্যে যে তুমি ব্যাক বন্ডিং করবা, কেলিগা কেলিগা কইতাছে দাও ভাই, একটু বুঝা আর একটু মজা হইছে, যারা বুঝছে না তারা লাগে একটু কই, হ্যাঁ তোমরা পড়াইছি আমি BCl3 দিয়ে ক্লাসের মধ্যে। অ্যালুমিনিয়ামেরও তুমি দেখবা ইহানা জেনারেলি মনে রাখো যার মধ্যে ডি পাই পি পাই ওভারল্যাপিং হয় তারা বেশি স্টেবল হয় না প্রদীপ। তোরা কইছিলাম মনে হয়, আমি এটা লেখা দিছিলাম মনে হয় কোনো জায়গাতে আমি, যে পি পাই হ্যাঁ হ্যাঁ, লেখা দিছিল ইজ গ্রেটার দেন পি পাই ইজ গ্রেটার দেন, মনে হয় লেখা দিছি আমি ডি পাই। তাহলে এটা মনে রাখতে হইব, ব্যাক বন্ডিং ডাজ নট স্যাটিসফাই ইটস নিড ফর ইলেকট্রন টু স্যাটিসফাই দা অক্টেট। কিতা কইছি বুঝছস নেই বা বুঝছস না? আর হনা না ইয়েস নো? ইয়েস। তোর নেটওয়ার্ক ভাই ভগবান নেটওয়ার্ক হইছে। আচ্ছা থ্যাংক ইউ ভাই, সামনে আগাইতেছি। ইহেন লুইস এসিডের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন আছে, আজকাল পড়তে মনে রাখবো, এটা ভগবান ক্লাসিফিকেশন। আর এক পুরো লাস্টে কমু, পুরো লাস্টে কমু যে কেলিগা পড়ছি আমরা, এটা এটা কিতা প্রশ্ন আয়, এন্ট্রান্সের প্রশ্ন এটা আইমো, হ্যাঁ? আচ্ছা এবার মনে রাখতে হইব দেয়ার আর টু কাইন্ডস অফ লুইস এসিডস, টু কাইন্ডস অফ লিউইস। আমরা ওখানে যে পড়তাছি, এই যে জায়গাটা পড়তাছি, এটা ইজ নট ফর দা স্কুলের পরীক্ষা। এই জায়গাটা কোন জায়গাটা ইজ নট ফর দা স্কুলের পরীক্ষা, এটা অনলি ফর দা এন্ট্রান্সেস। টু কাইন্ডস অফ লুইস অ্যাসিডস আর প্রেজেন্ট।
ওয়ান ইজ হার্ড অ্যাসিড, এই যে মজা হয়েছে। আরেকটা হইলো গিয়ে সেটা তোমার সফট অ্যাসিড। কেমনে বাইর করবি হার্ড কোনটা সফট কোনটা, ধরতে হার্ড হইতো না ভাই এটা এটা হইলো গিয়ে সেটা অ্যাসিডিক ক্যারেক্টার হাই কার, যে হার্ড আর হাই, আর সফট হইব গিয়ে সেটা যার নিট কম। বুঝছস নাকি তা হইছে, বুঝাইতাছি রাখ। এখানে লিখতে হইব হার্ড অ্যাসিডের কিছু প্রপার্টি। এক নাম্বার, স্মলার ইন সাইজ। 2 নাম্বার, হায়ার চার্জ। এই দুইটা কথার মিনিং হইলো গিয়া সেরা তোমার, এই দুইটা কথার মিনিং এ আমরা 3 নাম্বার লাইনটা লিখতাছি, যেটা দরকার ছিল না তবু আমরা লিখতাছি, যেটা দরকার ছিল না তবু লিখতাছি হায়ার পোলারাইজিং পাওয়ার। আমরা একটু আগে বলছি হায়ার, এলিগুই পড়াইতাছি ভাই, এক লগে এটার পুরো টপিক শেষ করতে হইব। হায়ার পোলারাইজিং পাওয়ার, খেলা জমছে। আর সফট অ্যাসিড কেডা? লার্জার ইন সাইজ। ব্র্যাকেটে লেখা রাখতে হইব নট সো লার্জ। ক্যাটায়ন হইব, কি তো হইব, ক্যাটায়ন হইতে পারে জেনারেলি, কি হইতে পারে, ক্যাটায়ন হতে পারে জেনারেলি। হ্যাঁ জেনারেলি না, ক্যাটায়নই হবে। হ্যাঁ জেনারেলি ঠিক আছে ভাই, বড় আবার ধরবা তোমরা এক্সাম্পল। এটার মধ্যে কিছু এক্সেপশন আছে। নাম্বার হইল গিয়া সেটা তোমার 2, স্মলার ইন চার্জ। প্রিয়ঞ্জন অক্ষণের ক্লাসে ঢুকতেছে। হোপলেস, হোপলেস। স্মলার ইন চার্জ। নাম্বার 3, লো পোলারাইজিং পাওয়ার। প্রিয়ঞ্জনা, তোমার বুঝতে কোনো কষ্ট হইব এই জায়গাত। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। প্রথম ক্লাস শেষ হয়ে গেছে আমরা, 2 নাম্বার ক্লাস চলতেছে। সো ইট ইজ ভেরি ভেরি, এখানে অনেক কিছু কইয়া লাইছি আমি। তুমি ইচ্ছা করলে ফর দ্য ভিডিও দেখতে পারো। আমার মনে হয় ভিডিও দেখাটা তোমার লেগে ভালো হইব, বিকজ ইউ ক্যান ইউটিলাইজ দিস টাইম যতক্ষণ আমরা ক্লাস করি অন্য কোনো অ্যাক্টিভিটিতে। দেরি করে ঢুকছো, ইউ আর সো লেট। বাকিটা স্যার স্যার ওই ম্যাথসের টিউশন ছিল। বাস, দিস নট একটা বিজনেস। তো তুমি একটা কাজ করো, এখন তুমি রেস্ট লো। যখন আমি ভিডিওটা দেবো তখন তুমি ভালো মতো দেখবো, তখন এখান থেকে বুঝতে তোমার কষ্ট হইব, ঠিক আছে? ওকে, ওকে। ওকে স্যার, হুম। ওকে স্যার। এবার দেখো তোমার, ভালো চিন্তা করি ভাই, অলওয়েজ। আচ্ছা এবার দেখো তোমার এক্সাম্পল লেখা শুরু করি। স্মলার ইন সাইজ, এক্সাম্পল এইচ প্লাস, Ti+4, Fe+3, Mn+7, Sn+4, Li প্লাস, এটসেট্রা। আরো লিখতে পারবো ইচ্ছা করলে, সোডিয়াম লিখতে পারো, Na+, K+, পড়ানোর সময় ডিস্টার্ব করবো, Al+3, Cr+6, ETC। কেরে ফরাতাছি বুঝ গেল, তুই দেখ খেলাইতে রস হাইড্রোজেন বাই স্মলার। ঠিক আছে, লার্জার সাইজ, লার্জার চার্জ, লার্জার চার্জ, লার্জার চার্জ দাও, চার্জ বেশি দাও, চার্জ বেশি দাও। কিছু আনস্টেবল কম্পাউন্ডের নামও লিখতাম পারি, কিন্তু লিখতাম না। ঠিক আছে, আমি এখানে কিছু আনস্টেবল কম্পাউন্ডের নামও লিখতে পারি, যেটা আমি লিখতাম না। আমি লিখতাম পারো ইউরেনিয়াম+6, যে কম্পাউন্ডার রাশিয়া থেকে আমেরিকা ইম্পোর্ট করে। সেদিন কাছে তোমার ইন্ডিয়া যে তোমার প্রেসে যে স্টেটমেন্ট দিছে যে আমেরিকা অলসো ইম্পোর্ট সাম অফ দা নিউক্লিয়ার কম্পাউন্ডস, নিউক্লিয়ার ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড ফ্রম রাশিয়া। ওই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডের ইউএফ সিক্স এর ইউরেনিয়ামের মাত্রার মধ্যে যে +6 অক্সিডেশন স্টেটটা আছে, এটাও বাই স্ট্রঙ্গার বাই হার্ডার বাই লুইস বাই অ্যাসিড বেতালা। আরে একবার বুঝে না নি মানুষে ভাই। আচ্ছা সরি। এবার দেখো সফট অ্যাসিডের মধ্যে এক্সাম্পল দেখাইতেছি তোমরা, সফট অ্যাসিডের মধ্যে এক্সাম্পল দেখো, Ag+, Cu+, তারপরে বড় যত চার্জ হইব, মনে করো বড় যত হইব, Sn+2, Fe+2, lead+2, এটসেট্রা।
আরো বড় হইতে পারে, যেমন মনে করো তোমার MO+2 মলিবডেনাম, অ্যামোনিয়াম ফসফোমলিবডেট ইউজ হয়, ক্যানারি ইয়েলো প্রিসিপিটেট, আরো বহুত কিছু হইতে পারে দেয়ার। আচ্ছা, HG+2 কেন লিখতাম না, কেন AU+, ঠিক আছে, PD+2, PT+2, ইহানো PT+4 লিখতে পারবো না। এই যে, তাহলে দিস আর দ্য এক্সাম্পলস অফ হার্ড এন্ড সফট অ্যাসিডস। আমরা কেমনে বুঝছি, ডেফিনেশন কিটা দিছি, স্মলার সাইজ হইতে হইব, হায়ার চার্জ হইতে হইব, হায়ার পোলারাইজিং পাওয়ার হইতে হইব, তৈল হইব গিয়া সেটা হার্ড, আর সফট এলো গিয়া সেটা তোমার যেমন, যেমন ধরো মনে করো যারা হাইড্রোজেনের নিচে আছে জেনারেলি তারা সফটি ও লোয়ার অক্সিডেশন স্টেটের মধ্যে, ঠিক আছে। তাহলে এই হইলো গিয়া সেটা তোমার হার্ড এন্ড সফট অ্যাসিড বেসেস অ্যাসিডস। এবার পড়তে হইব আমরা বেসেস। বেসেস পড়তে গেলে আগে ডেফিনেশন দেবো, লুইস বেসের ডেফিনেশন প্রশ্ন হবে পরীক্ষা। অবন্তিকা, দেখ আমরা যে অক্ষণ পর্যন্ত লুইস এসিড পড়ছি, এই এসিডটা দিয়ে সেটা যে দুইটা প্রশ্ন আছে ইন্ট্রোডাক্টরি কোশ্চেনটার পরে, এই কোশ্চেনটার মধ্যে মনে হয় একটা লুইস এসিডের একটা প্রশ্ন আছে মনে হয়, দেখো বিকে যে চলটা খুলতে হইব আমার মোবাইলও পারতাম না খুলতাম অক্ষণ এটা অবশ্য। তোর ইওটা আছে না, এই তোর যে ইয়েটা আছে, অডিওটা এটা শোনা যায় না। ওকে, সামনে আগাইতেছি আমরা। বেসেসের এক্সাম্পল দেবো, লুইস বেসেসের ডেফিনেশন দেবো। লুইস বেসেস আগে খাতা, খাতা ভাষাইলাম লিখা যতলা এক্সাম্পল দেবো, আগে লুইস বেসেস এর ডেফিনেশন লেখ, আগে এক্সাম আগে ডেফিনেশন লেখ। দা সাবস্টেন্সেস which can donate a pair or more than a pair of electron are called লুইস বেসেস। মানে যারা ইলেকট্রন দিতে পারে তারা লুইস বেসেস। মানে ইলেকট্রন না, আই এম সরি ফর দ্যাট, ইলেকট্রন পেয়ার। ইলেকট্রনের কোনো প্রশ্নই নাই, কেন ইলেকট্রন পেয়ার জোড়া দেয়া দিব, এক জোড়া এক জোড়া করে দিব। এক্সাম্পল দিতাছি ভাই, লেজেন্ডারি এক্সাম্পল লেখা শুরু করতে আরো ইচ্ছা করলে। Cl-, নাম্বার দিয়ে না গসেন কত নাম্বার দিয়ে ক্ষমতা নাই, Br-, I-, F-, প্রথমে প্রথমে অ্যানায়ন লিখতেছি, হ্যাঁ, Cn-, OH-, নিউট্রাল লিখি, হ্যাঁ, H2O, লুইস বেস কেলিগা এর মাথার মধ্যে লোন পেয়ার আছে। যদি কেউ আমরা হাইব্রিডাইজেশনের ক্লাস ফলো করে, আমি লিঙ্কটা এর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। যদি কেউ আমরা হাইব্রিডাইজেশনের ক্লাস ফলো করে, তাহলে হ্যাঁ জানে যে H2O এর উপরে দুইটা লোন পেয়ার আছে অক্সিজেনের মাথার উপরে। যেমন, যেমন এটা অ্যামোনিয়া, যেমন মনে করো ইথিলিন ডাইমিন NH2 CH2 CH2 NH2, इथिलीन डायमीन, बिकॉज नाइट्रोजन के ऊपर लोन पेयर है, मैं बार बार नहीं लिखूंगा, ঠিক আছে, নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে। আচ্ছা, এবার নিচে আই, আরো প্রচুর এক্সাম্পল আছে, খাতা শেষ হয়ে যাবো গা। পিরিডিন, লুইস বেস, ঠিক আছে, পিরিডিন। তারপরে এটার নাম কইব ওখানে, আইরিনি কইব এটার নাম, আইরিনি, এটার নামটা বলো। না না পারলে আমি অন্য সাথে জিগাইমু, না পারলে এরপরে জিনিয়ারে জিগামু আমি। হ্যাঁ, কোপ, আইরিনি আসো তো না। হ্যাঁ, এই এক কয়েকদিনের মধ্যে তুমি পাইছো এটা যাবো না। হ্যাঁ বলো। ঠিক আছে, অন্বেষা বলো। আসেনি অন্বেষা, নাই বলো না। হ্যাঁ অন্বেষা আসতো, হ্যাঁ নাম বলো, নাম বলো, বহুত শিখছো জীবনে, নাম স্যার, কইবো না। ইডিটিএ, ইডিট, ইডিটিএ। খাতা উল্লেছো না তো, সাহেব কইলাম না না ইডিটিএ, হ্যাঁ স্যার, আসবে না শুনতে কিন্তু। পাই। इडीटीए, ईटीए का पूरा नाम लिख लेते हैं हम लोग, एथाइलिन डाइमीन टेट्रा एसिटेट। ওকে, আরো প্রচুর আছে, উই ক্যান রাইট ইট ডাউন, প্রচুর খাতা ভাষালাম লিখা।
ভাই পিরিডাইল। অ্যামোনিয়া তো লেখছি, আর প্রচুর আছে, প্রচুর, মানে এরা জানে প্রচুর আছে, জানি। ওকে, তাহলে মনে রাখতে হবে, যারা ইলেকট্রন পেয়ার দিতে পারবো তারা লুইস বেস, যারা ইলেকট্রন পেয়ার খাইতে পারবো তারা লুইস অ্যাসিড। জেনারেলি সমস্ত অ্যানায়ন কি তো হইব লুইস বেস, জেনারেলি সমস্ত ক্যাটায়ন হইব গিয়া সেটা তোমার লুইস অ্যাসিডস। এবার বিকে যে সলটা বলতে হইব। আচ্ছা, এবার এটা ক্লাসিফাই করুন সেম ভাবে, সফট অ্যাসিড এন্ড হার্ড, সফট অ্যাসিড আর হার্ড অ্যাসিড যেমন করছিলাম, এবার লিখুম আমরা সফট বেসেস এন্ড হার্ড বেসেস। সফট বেসেস প্রথমে, সফট বেসেস লার্জার ইন সাইজ হইব। সবটা ফলনের পর একটা ফাইন কথা কম, তো তখন বুঝবে আরে কত কিছু ফইরা কিটা লাভ হইছে। একটা ওই লাভ হইছে ভাই, বেতলা লাভ হইছে ভাই, কবুতর আর এমন একটা বাম্পার দেখ সেরা। লার্জার ইন সাইজ। নাম্বার টু, স্মলার, সরি, হায়ার পোলারাইজিবিলিটি। এক্সাম্পল, আই মাইনাস, বড় সাইজের হইতে হইব, ঠিক আছে। SO4 2 মাইনাস, তারপরে মনে কর CO3 2 মাইনাস। এমন প্রচুর আছে। এক্সাম্পল কিছু লেখা রাখতে পারো তোমরা ইচ্ছা করলে, আমি লেখা দিতেছি এক্সাম্পল কিছু। ইথিলিন হইতে পারে C2H4, আর হইতে পারে তোমার, আর হইতে পারে কি, আর হইতে পারে তোমার থাইওলস হইতে পারে RSH। এই এক্সাম্পল আছে, বেশি এক্সাম্পল নাই এটার। আর SH মাইনাস হইতে পারে, ঠিক আছে। এই তো এগুলো সফট বেসিস। লার্জার সাইজ হইব, হায়ার ইজিলি পোলারাইজ হয়ে যাব, এগুলো সফট বেসিস। এবার হার্ড বেসিসের মধ্যে কিছু এক্সাম্পল আছে। হার্ড বেসিস এর উল্টা হইব, ইহানো আর একটা এক্সাম্পল তুমি লেখা রাখতে পারো, SCN মাইনাস, NCS মাইনাস, এটি লেখা রাখতে পারো, ঠিক আছে। এটি সফট বেসিস এর কিছু এক্সাম্পল, এটি মুখস্থ রাখতে হইব, এটি মুখস্থ ছাড়া উপায় নেই, ঠিক আছে। এইবার আমরা আমু হার্ড বেসিস এর মধ্যে এক্সাম্পল কি তো হইব, যেও মনে করো F মাইনাস, Cl মাইনাস, তারপরে তোমার, আচ্ছা এটার মধ্যে আরো এক্সাম্পল লিখতাম পড়বো আমরা, ফার্ম, ফার্ম লিখতাম এক্সাম্পল আমরা, দেখ লেহি বড় সাইজের হইব তো। তোমরা গদিন একটা কম্পাউন্ড বোর্ডের মধ্যে লেখা দিছিলাম, ট্রিস্ট্রাইমিথাইল সিলাইল অ্যামোনিয়া। ওই যারা, যারা তোমার ওই ক্লাসে আইসো না তারা তো বুঝতে হয় না যে ইটা কিতা স্ট্রাকচার হইব এটার। ঠিক আছে, ওকে, তাহলে এটাও লিখতাম বড়, বড় সাইজের হইব। আচ্ছা, F মাইনাস, Cl মাইনাস, বিআর মাইনাসও লিখতে পারো ইচ্ছা করলে। কেন, আরো কিছু স্ট্রং জিডি আছে, এটি লিখতে পারো। এত কিছু, আহ আরো কিছু স্ট্রং এক্সাম্পল লিখে, অ্যামোনিয়া, NH3, NH2 মাইনাস, OH মাইনাস, আরো কিছু লিখি না, OCH3 মাইনাস, CH3 মাইনাস, হ্যাঁ আরো কিছু লিখি না, C2H5 মাইনাস, লিথিয়াম, C4H9 মাইনাস। বাস, তাহলে হার্ড অ্যাসিড, হার্ড বেস সম্পর্কে বুঝে লাইলাম। এই লগে সেটা আমরা এক্সাম্পল মুখস্থ রাখবা। এইবার কমু আমরা কেলিকা ফোরসিড, ওয়াই। এতক্ষণ আইসি আমরা জাগাত যে কেলিকা আমরা এটা করছি। এখানে একটা থিওরি আছে, এই থিওরিটা লেগে পড়ছি, যেটা তুমি পাইবা প্রশ্ন, প্রচুর প্রশ্ন আছে আমরা বিকেজে চলে এবং PYQ তে প্রচুর প্রশ্ন আছে। ইম্পর্টেন্ট জিনিস এটা, এটার নাম হইলো গিয়ে সেটা ভাই HSAB প্রিন্সিপাল। এই যে প্রিন্সিপালটা, এটা অনেকে HSAB প্রিন্সিপাল কয়, অনেকে SHAB প্রিন্সিপাল কয়, সাব প্রিন্সিপাল, ঠিক আছে। ফাইভে ভাই খুঁজা দেখিস, ওপি টেন্ডন খুঁজ, ইতা বইয়া পাইতে না। জেডি লি খুঁজ, কনসাইজ ইন অর্গানিক কেমিস্ট্রি, জেডি লি খুঁজ। সাপ পাইতে গেলে বালা জায়গা করতে হবে ভাই। আমি একটা কথা কয়ে দিই, আমি তোমরা ফিউ নাম্বার অফ এক্সাম্পল দিছি, ফিউ নাম্বার কম দিছি। তোমরা যখন ওপি টেন্ডন খুলবা,
এত কিছু মনে রাখার দরকার নেই, এত কিছু আয় না পরীক্ষাতে, জিডি ইম্পর্টেন্ট লিখে দিছে। তোমরা যখন ইয়ে করবা, ওপি টেন্ডন করবা, তখন তুমি দেখবা হ্যাঁ এক্সাম্পল ভাষায় লিখে লেখা প্রচুর, মানে ফেরা বানায় লেখছে, এতলা লেখছে। তাহলে যদি তুমি চাও যে উইল গো মানে ডিপ ইনটু দিস, তাহলে তুমি এটা দেখো, ইউ শুড সি ওপিডেন নহলে তোমার অনলাইনে ডাউনলোড করতে পাওয়া যায়, অত পরিশ্রম গরম গরম। আচ্ছা, এবার এখানে দেখো প্রিন্সিপালটা কি পাই বেতালা প্রিন্সিপাল। হার্ড অ্যাসিড উইল কম্বাইন উইথ হার্ড বেস, এই যে হার্ড অ্যাসিড উইল কম্বাইন উইথ হার্ড বেসেস and becomes, এই যে লাইনটা, and becomes thermodynamically stable, এই যে থার্মোডাইনামিক্যালি স্টেবল, মানে বাংলা কথা হইলো স্টেবল, পেতলা ভাই। এন্ড ভাইস ভার্সা লিখতে, ভাইস ভার্সা ভাই। এটা একটু মনোযোগ দিয়ে শুন, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এবারের প্রশ্ন তোরা প্রশ্ন কই জানলে তে, এজি এফ, এজিসিএল, এজিবিআর, এজিআই, ভাইস ভার্সা মানে বুঝছো নি, সফটওয়্যার সিরিয়াল কোম্পানি, সফটওয়্যার সিরিয়াল, বুঝছো তো ব্যাপারটা? হ্যাঁ, এবার জিগাইছে অ্যারেঞ্জ দেম, ইডি মানে legendary প্রশ্ন, arrange them in increasing thermal stability। এবার তুমি বুঝ জ্বালাও, এক্সাম্পল কো দেখলে তো হ্যাঁ সেরা ভাই। এবার আমি আনসারও লিখে রাখতেছি, তোমরা জানো, তুমি তো বুঝ জ্বলেছো কে রে, বুঝ জ্বালাও। এজি শব্দের মধ্যে কমন আছে, এজি একটা, এজি প্লাস একটা সফট অ্যাসিড অক্ষরে পড়াইছি, এজি প্লাস কিতা, সফট অ্যাসিড। হে সাইবো, সাইবো কার লগে জয়েন হইতো, হে সাইবো হে সফট বেসের লগে জয়েন হইতো, তাহলে হে একটা সফট বেস এর লগে জয়েন হইব, তাহলে এজি আই ইজ মোর থার্মোডিনামিক্যালি স্টেবল দেন এজি এফ, মানে সবচেয়ে বেশি স্টেবল হইব এজি আই থার্মোডিনামিক্যালি, বেতলা প্রশ্ন দিছে কিন্তু। এরপরে কি হইব এজিবিআর, এজিসিএল, এজিএফ। আমরা দিকে যা চলে প্রশ্ন আছে, ঠিক আছে, যেমন তোর মনে করো তোমার প্রশ্ন জিগাইছে Ag2O, আরে ভাই বেতলা প্রশ্ন। আর Ag2 হইলো গিয়া সেটা তোমার এস, বিটুইন দেম হুইচ ওয়ান ইজ হাইলি থার্মালি স্টেবল ইন নেচার অর নর্মালি স্টেবল ইন নেচার। ও তুমি একটা কাজ করো, সফট বেসের মধ্যে S2 মাইনাস লেহ, ভগবান ভাই ভগবান। আচ্ছা, আর হার্ড এর মধ্যে তুমি O2 মাইনাস লেহ, হার্ডের মধ্যে হার্ড বেসের মধ্যে কিতা আচ্ছা, এখানে দেখো এই সিলভার তো यहाँ पे কমন হি হ্যাঁ, তাহলে এই যে ওটা আছে O2 মাইনাস, এটা একটা তোমার হার্ড বেস। আর এখানে দেখো তোমার যে এটা আছে, তোমার যে S2 মাইনাস আছে, এটার নাম হইলো গিয়া সেটা তোমার সফট বেস, বেতালা ভাই বেতালা। তুলে বেতালা ভাই, তুলে ঘটনাটা হলো এই সফট বেস, ঠিক আছে, সফট বেস মানে কেনা S2 মাইনাস, এই যে সফট বেস আছে, এই সফট বেস সবসময় সফট এসিডের লগে জোড়া লাগবো। তাহলে Ag2S ইজ মোর থার্মোডাইনামিক্যালি স্টেবল দেন Ag2, এক্সাম্পল দিয়া দেই। ল্যাবরেটরিতে যদি কেউ ল্যাবরেটরিতে সিলভারের আংটি ফইরা যায়, আর ওইখানে যদি তোমার H2S গ্যাস চালানো থাকে, তাহলে তোমার আংটির যে কালারটা হইব, কালারটা ব্ল্যাক হয়ে যাবো গা। এটা পরে Ag2S এর লিগে এটা এত স্টেবল, তুমি বাড়িতে এনে সেটা ঘষলে উপরের চামড়াটা তুইলা ফেলা তুইব, AgCl দিয়েও তুমি এটা আরে HCl দিয়েও তুমি এটা সরাতে পারত না। তাহলে Ag2S is more stable thermodynamically and thermally than Ag2O। Let's see another example। example আর क्या हो सकती भी, एक और एग्जांपल हो जाए यहाँ पे। আয়রনে কিছু জিগাইবা, স্যার স্যার এখানে হার্ড শোনা যায় না বেস। কেলিকা, আমি বুঝিনি না, আমার আমার প্রবলেম মনে হয়। কোশ্চেন আবার একটু জুড়ে বলো তো দেখি। স্যার বলছিলাম যে আই মাইনাস কি হার্ড বেস না সফট বেস, কারণ সফট বেস, আই মাইনাস ক্লাস সফট বেস। তাহলে স্যার এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস এগুলি হার্ড বেসেস। হ, লিখে দিলাম একটু আগে, আগের স্লাইডও। স্যার স্যার তাহলে সেম গ্রুপেরই কি করে একটা সফট বেস আর একটা হার্ড বেস? Oh, it depends upon the size and polarizing power.
তুমি দেখো বাম্পার প্রশ্ন জিজ্ঞাসা, প্রশ্ন জিজ্ঞাসা দিব তো, চলো দেখি। हम्म लेजेंडरी प्रश्न। ऑक्सीजन को देख लेते हैं और সালফার को देख लेते हैं। আচ্ছা, অক্সিজেনের মনে করো যদি রেডিয়াস যদি মনে করো তোমার পিরিয়ডিক টেবিলের প্রশ্ন এটা, বেতালাও। অক্সিজেন কা মনে করো রেডিয়াস যদি মনে করো, সাপোজ আমি এটা তোমার এমনি লিখে দিয়েছি 200 পিকোমিটার হয়। সালফার একটা তুমি দেখ লো, সালফার নিচে সিলিনিয়াম লিখে লো। সালফার একটা মোটামুটি 600 হয়ে যাবো গা, আর সিলিনিয়াম একটা মোটামুটি 700 থাকবো। অন তুমি আমার জিগাই তারো কেরে, জিগাই কইতাছি। ऑक्सीजन का देख लेते हैं 2,6, ঠিক আছে। সালফারকে দেখ लेते हैं 2,8,6। এবার ঘটনা শোনো, ঘটনা শোনো, পিরিয়ডিক ক্লাসিফিকেশনের প্রশ্ন। এবার দেখো সালফারের যে পেনাল্টিমেট শেলটা আছে, মানে ব্যালেন্স শেলের আগের শেলটা, এটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে। আরে সরি, অক্সিজেনের, অক্সিজেনের কিটা আছে, আহ, বাইরের শেলটা কোনটা, এটার মধ্যে 6টা ইলেকট্রন আছে, এটা যেটা দেখো তোমার ব্যালেন্স শেল। ব্যালেন্স শেলের যে আগের শেলটা আছে, এটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। আচ্ছা, আচ্ছা, আর সালফারটার দিকে চাও, পেনাল্টিমেট শেলে 8টা ইলেকট্রন আছে। আজকের পরে তোমার একটা মন্ত্র কয়ে দিই আমি, মন্ত্র শুড বি রিমেম্বার্ড অলওয়েজ টিল ডেথ। মন্ত্র লগিয়া সেটা, ইফ দেয়ার ইজ 8 or 18 electrons in the penultimate shell, then the screening power is increased and size becomes extraordinarily large. বুঝছো, এটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ is so much decreased that size become extraordinarily large। এই কারণে এই প্রশ্নটা বেতালা প্রশ্ন ভাই, প্রত্যেকটা এলিমেন্টের বিপ্রদেব, বিপ্রদেব হ্যাঁ স্যার। কথাটা মনোযোগ দিয়ে শুন। হ্যাঁ, বাংলা মতো শুনিস, কথা শুনুন তো নেই শুন। ইয়েস স্যার। ভালো মতো শুনেছি তো কথাটা, হ্যাঁ। অক্সিজেন, সালফার, সিলেনিয়াম, যে কোনো পি ব্লকের এলিমেন্ট তুমি দেখবা, হ্যাঁ, যে কোনো পি ব্লকের এলিমেন্ট তুমি দেখবা, 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাওয়ানোর সময় সাইজটা দেখবা আন মানে আনএক্সপ্লেনেবলি লার্জ হয়ে থাকা, আনএক্সপ্লেনেবলি লার্জ। কারণ কি তা জানোস নি? কারণ হলো এইটা যে প্রথম এলিমেন্টার যেটা আছে, তুই দেখ গেল অক্সিজেন দেখ, নইলে কার্বন দেখ, নইলে তুই নাইট্রোজেন দেখ, নইলে তুই তোর অক্সিজেন দেখ, ফ্লোরিন দেখ, সবার বাইরে সবার ভিতরের পেনাল্টিমেট শেলে 2টা করে ইলেকট্রন আছে। কিন্তু বাকি সব শেলের বাকি যদি নিচের দিকে নামবি, 2 নাম্বারটার ভিতরে যখন নামবি, তখন দেখবি তার মধ্যে ভিতরের শেলে মানে পেনাল্টিমেট শেলে 8টা ইলেকট্রন আছে। দ্যাটস ওয়াই এক্সট্রাঅর্ডিনারি স্ক্রিনিং পাওয়ারের লেগা এর সাইজটা ড্রাস্টিক্যালি লার্জ হয়ে যায়। এলিগা অক্সিজেন সালফার একই গ্রুপে অবস্থিত, মাথার মধ্যে 2টা কইরা মাইনাস চার্জ আছে, তারপরে দিয়েও তারা সালফার ইজ এ প্রপার বেস। বুঝছো আইরিনি কিতা কইছি? হ্যাঁ স্যার। না লিজিগাবে কিছু শিখাও না। ओके, चलो दे यार একটা প্রশ্ন। एक और क्वेश्चन को देख लेते हैं, পেতলা প্রশ্ন ভাই। LiNH2 ভাই, লিথিয়াম অ্যামাইড, লিথিয়াম অ্যামাইড, সোডামাইড, পটাশিয়াম অ্যামাইড, জিগাইছে কোনটা? তার এটা সব বাম্পার প্রশ্ন ভাই, এটা সব এন্ট্রান্সের লেগে পড়তেছে, দিস আর নট ফর দ্য বোর্ডস। ওকে, তো দিস আর ফর লার্জার কনসেপ্ট বাই, বেতালা কনসেপ্ট। তাহলে এই যে তোমার যদি কেউ জিগায় যে এলআইএনএস টু, প্রত্যেক বছর প্রশ্ন তাই লুইস বেস কনসেপ্ট থেকে আমি আগে থেকে কয়ে দিলাম। আর যারা ক্লাস 12 যারা আছে তারা তো লাগবেই লাগবো। এলআইএনএস টু, এনআইএনএস টু, কেএনএস টু। এবার তোমার জিগাইছে, এবার তোমার জিগাইছে এর মধ্যে স্ট্রংগেস্ট মানে স্টেবিলিটি মোস্ট হাইয়েস্ট কোনটা? আমি জানি যে লিথিয়াম এর সাইজ সবচেয়ে ছোট এর মধ্যে, সোডিয়ামের সাইজ বড়, পটাশিয়ামের সাইজও অনেক বড়। দেখ সেই কারণে লিথিয়ামের যে পোলারাইজিং পাওয়ারটা হইব এটা বেতালা হাই হইব। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তিনোটা স্ট্রং, তিনোটা হইলো তোমার হার্ড হার্ড অ্যাসিড। তারপরে দিয়ে সেরো লিথিয়াম ইজ দ্য হার্ডেস্ট। তাহলে এইখানে সবচেয়ে বাম্পার কম্পাউন্ড স্টেবল কোনটা বানাইবো? এলআইএনএইচ টু। এরপরে কিতা বানাইবো? এনএএনএইচ টু। এরপরে কিতা বানাইবো? কেএনএইচ টু। তাহলে সবচেয়ে বেশি স্টেবল কিতা হইব? এলআইএনএইচ টু মোস্ট স্টেবল হইব, মোস্ট স্টেবল। ঠিক আছে। আচ্ছা, এবার শোনো, এটা ডিসকাস করতে গেলে আর একটু সময় লাগবে, বাকিটা বড় থাকো। এটা আমরা আগামী দিন, নেক্সট দিন আমরা কইতেছি, আমি গ্রুপে লিখে দেবো। নেক্সট দিন, নেক্সট ডে আমরা হাইড্রোজেন বন্ডিংটা তো পড়া হয়েছে না, আমরা ভালো মতো পড়বো। আমরা একটা ক্লাস টেস্ট নেবো, ছোট 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 মোটো ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট ইজ ফর, ক্লাস টেস্ট উইল বি ফর মনে করো তোমার 30 মিনিটস। ঠিক আছে, ক্লাস টেস্ট উইল বি ফর 30 মিনিটস। এর মধ্যে 30টা প্রশ্ন থাকবো, 30টা প্রশ্ন থাকবো 30 মিনিটসে। হ্যাঁ, 30 মিনিটস 30টা প্রশ্ন, 1 মিনিট একটা পাই যথেষ্ট। 30 মিনিটসে 30টা প্রশ্ন থাকবো, সবটি প্রশ্ন বেস করে থাকবো
টুডেজ ভিডিও, আর হইলো হাইব্রিডাইজেশন, আর হইলো শেপ, আর হইলো গিয়া সেটা বিএসিপিআর, আর কিছু না। এই 4টা টপিকের উপরে আগামী দিন ক্লাস টেস্ট করবো 120 মার্কসের। আমি কইলাম ভাই, কোশ্চেন আমি বানাইমু আমার ইচ্ছা, এই ইচ্ছা মতো, কিন্তু তোমরা মনে রাখবা খাতার বাইরে প্রশ্ন হয়তো না। যে যে মানে আমি মানে যে রুল টুল করে দিছি রুলটি মনে রাখবা। আর বাকি প্রশ্ন আমি যেমনে খুশি বানামু, মানে আমি যেমনে খুশি প্রশ্ন বানামু, রেডি হয়ে যাবে ক্লাস টেস্টের লেগা। বি কেয়ারফুল অফ দ্য ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট সবাই দিতেই লোক, ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি লিখে দিয়েছি। আজকের ভিডিওটা আজকের ক্লাসটা এখানে শেষ করে দেবো। ভিডিও লিঙ্কটা দিয়ে দিন, বন্ধু বান্ধব দিয়ে দিস, কামালা বইতে না।